দীর্ঘ ৩৬ বছর পর কর্কট রাশির ঘরে মঙ্গল এবং বৃহস্পতির সহাবস্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে নীচভঙ্গ রাজযোগ তৈরি করে রেখেছে। নীচভঙ্গ রাজযোগ কীভাবে তৈরি হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন, তা হলেও আমি একটু বলে দিই। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন একই রাশিতে কোনো একটি গ্রহ উচ্চস্থ হয় এবং সেই রাশিতেই কোনো একটি গ্রহ নিচস্থ হয়, আর এই দুটি গ্রহ একসাথে অবস্থান করলে তখন নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। তাহলে কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্থ হয় এবং কর্কট রাশির ঘরেই বৃহস্পতি উচ্চস্থ হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর বর্তমান সময়ে অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর এই সময়কাল পর্যন্ত মোটামুটি 44 দিন মঙ্গল এবং বৃহস্পতি কর্কট রাশিতেই অবস্থান করবে। তার ফলে কিন্তু অ্যাপ্রক্সিমেট 36 বছর পর এই নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে এই যে কর্কট রাশিতে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে তার কতটা সুফল আপনি পেতে পারেন, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো না বললেই নয়। প্রথমত হচ্ছে ট্রানজিট বা গোচরে প্রচুর যোগ এর আগেও হয়েছে, এর পরেও হবে, কিন্তু সবসময় যোগের শুভ ফল সেটা কিন্তু ব্যক্তি জীবনে বা বাস্তবিক ক্ষেত্রে ঘটে না। তার নানাবিধ কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে, দেখুন, গোচরের গ্রহ আপনাকে যে ফলটা দিতে চাইছে, এখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সেই পরিণাম নেওয়ার মতো সামর্থ্য কতটা রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, ধনুরাশির ঘরে 3টি নক্ষত্র রয়েছে। এখন এই যে 44 দিন, এই 44 দিন 3টি নক্ষত্রের একই রকম ফল পাওয়া যাবে এইরূপ প্রত্যাশা করাও ঠিক নয়। তবে নক্ষত্র অনুযায়ী যদি ফল প্রেডিক্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু 60 to 70% আপনার জীবনধারার সাথে ম্যাচ করবে, এইটুকু অন্তত আশা করা যেতেই পারে। এবং এই ভিডিওটি আমি নাক্ষত্রিক হিসাবে আলোচনা করার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, সার্বিকভাবে বলতে গেলে ধনুরাশির সাপেক্ষে 8 নম্বর ঘর হচ্ছে কর্কটের ঘর, এবং সেখানে এই নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে। 8 নম্বর ঘর হচ্ছে গভীর রিসার্চের ঘর, 8 নম্বর ঘর হচ্ছে আকস্মিকতার ঘর, 8 নম্বর ঘর হচ্ছে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, 8 নম্বর ঘর হচ্ছে হঠাৎ দুর্ঘটনা, ফাঁড়া, এই ধরনের ইন্ডিকেট এখান থেকেই করা হয়। 8 নম্বর ঘর মানেই হচ্ছে আপনার কর্মভাবের একাদশ ভাব, কর্মক্ষেত্রের নানাবিধ জটিলতা বা সুবিধা যাই বলুন না কেন, সেটাও এই 8 নম্বর ঘরেরই বিচার্য বিষয়। 8 নম্বর ঘর থেকে আমরা মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তবে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর এই বৃহস্পতি বর্তমান সময়ে 8 নম্বর ঘরে উচ্চস্থ অবস্থাতে রয়েছে। সুতরাং বৃহস্পতি তার এক্সট্রিম লেভেলের রেজাল্ট সেটি অলরেডি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যে ঘরটাতে গ্রহটি রয়েছে সেই ঘরের চরিত্র এবং সেই ঘরটি আপনার রাশি থেকে যত নম্বর ঘর, অর্থাৎ যত নম্বর ভাব, সেই ভাবের ফল সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তাহলে বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ এবং ধনুরাশির জন্য আপনার ব্যক্তিত্ব, কাজ করার ক্ষমতা, পার্সোনালিটি, এই সমস্ত কিছু বিচার করা হবে বৃহস্পতি থেকে। তাহলে বৃহস্পতি এখন অষ্টমভাবে রয়েছে। বর্তমান সময়ে আপনার উৎসুকতা এটা কিন্তু অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি, এ বিষয়ে কোনো রূপ ডাউট নেই। এখন ধনুরাশির সাপেক্ষে যদি আমরা মঙ্গলকে দেখি, তাহলে মঙ্গল সে দ্বাদশ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি। পঞ্চম ভাব থেকে আমরা প্রেমজ জীবন, দাম্পত্য প্রেম, ইনভেস্টমেন্ট, সৃজনশীল কাজ, সন্তানের সাথে সম্পর্ক, এই সমস্ত কিছুর বিচার করি। ফটকা অর্থ, এটাও কিন্তু পঞ্চম ভাবের বিচার্য বিষয়। আর দ্বাদশ ভাব থেকে সাধারণত আমরা বিদেশ, মোক্ষ, দূরদেশের ট্রাভেল, এই সমস্ত কিছুর বিচার করি। তাহলে যেহেতু মঙ্গল এখন অষ্টমভাবে অবস্থান করবে এবং উচ্চ গ্রহের সাথে থাকবে, সুতরাং ফটকা অর্থ দেওয়ার ক্ষেত্রে এই মঙ্গলের ভূমিকা সেটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় থাকছে। বিদেশ
যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও মঙ্গল অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। তাহলে সার্বিকভাবে যদি বলা যায়, ধনুরাশি ধনুলগ্নের জন্য মঙ্গল এবং বৃহস্পতির কর্কট রাশির ঘরে সহাবস্থান মিশ্র ফল প্রদান করবে। এখন নক্ষত্র অনুযায়ী কোন দিন আপনার জন্য বেস্ট, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। তাহলে ধনুরাশির ঘরে আপনারা জানেন 3টি নক্ষত্র রয়েছে। সবচেয়ে প্রথমে যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্র হচ্ছে মূলা। আপনার জন্ম ধনুরাশির মূলা নক্ষত্রে। সেক্ষেত্রে যদি আমরা নবতারা চক্র ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে মঙ্গল সে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 7 নম্বর নক্ষত্রে। 7 নম্বর নক্ষত্র মূলা রাশি থেকে ক্যালকুলেট করলে বদ নক্ষত্রে আসছে, এই জায়গাটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। সুতরাং 18 সেপ্টেম্বর মঙ্গল যে বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এই জায়গাটি কিন্তু খুব একটা শুভ নয়। তাহলে এক্ষেত্রে মঙ্গল কিন্তু দ্বাদশ ভাবের পরিণাম বেশি মাত্রায় দেওয়ার চেষ্টা করবে। হঠাৎ করে আকস্মিক কোনো দুর্ঘটনা সেটি কিন্তু মঙ্গলের জন্য ঘটতে পারে। শরীরে অস্ত্রোপচার, হঠাৎ পা পিছলে পড়ে গেলেন, শারীরিক চোট, এই ধরনের প্রবলেম সেটা কিন্তু মঙ্গলের প্রভাবে এলেও আসতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তবে ধনুরাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে নবতারা চক্রে। তাহলে বৃহস্পতির পূর্ণ সাপোর্ট এটা কিন্তু বর্তমান সময়ে পাওয়া যায়। যোগ মানেই হচ্ছে দুটি গ্রহ কোন পিরিয়ডে আপনাকে সবচেয়ে শুভ পরিণাম দিতে পারে, সেই সময়টি আপনার জন্য একেবারে বেটার টাইম। তাহলে প্রথমে মঙ্গল বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাকে খুব একটা শুভ পরিণাম দেবে না, যেহেতু মঙ্গল পঞ্চম ভাবের অধিপতি। সন্তানের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হতে পারে, বা ভুল জায়গায় আপনি ইনভেস্ট করে ফেলতে পারেন। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে একটা গোলযোগ, দাম্পত্য জীবনে অস্থিরতা, এটি কিন্তু ক্রিয়েট করতে পারে এই মঙ্গল। তবে 24 সেপ্টেম্বর থেকে মঙ্গল কিন্তু মিত্র নক্ষত্র প্রাপ্ত হচ্ছে, আর দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অলরেডি অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে এটা বলা যেতে পারে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই যোগের সুফল সেটা 24 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে পাওয়ার প্রবাবিলিটি সেটা অধিক। আর প্রথম দিকে কিছু সমস্যা এটা কিন্তু ক্রিয়েট হতে পারে। এরপর যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেই নক্ষত্রটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র সাপেক্ষে যদি আমরা একটা নবতারা চক্র তৈরি করি, দেখুন জ্যোতিষশাস্ত্র 2 2 4 এতটা সরলীকৃত নয়। আপনাকে বিভিন্নভাবে ক্যালকুলেট করে তারপর একটা পরিণাম সেটা আনতে হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে দেখলে মঙ্গল সে কিন্তু সাধক নক্ষত্রে প্রবেশ করছে। সাধক নক্ষত্রে যখনই কোনো একটা গ্রহ আসবে, জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে সেই গ্রহটি আপনাকে আপনার পরিশ্রমের ফল সেটা দেবে। তাহলে যে সমস্ত ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন, আপনাদের মনে হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া একটু একটু করে শুরু করবেন। অর্থাৎ আগেকার কোনো কাজ আপনি অলরেডি করে রেখেছেন, সেই কাজের রেজাল্ট সেটি কিন্তু আপনাদের আসবে। মানুষের সাপোর্ট এটি কিন্তু আপনারা আশা করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য রাশির অধিপতি, আর সে অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে প্রথমেই মঙ্গলের সাপোর্ট এবং বৃহস্পতির সাপোর্ট এটা কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা পাচ্ছে। মঙ্গলের সাপোর্ট থাকার জন্য দেখুন মঙ্গল পঞ্চম ভাবের অধিপতি। পঞ্চম ভাব থেকে আমরা সোশ্যাল এই জায়গাটাকে দেখি, তাহলে সামাজিক ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা, সামাজিক স্তরের যে কোনো কাজের সাথে আপনার সমর্থন, এই বিষয়টি যেমন আপনি পাবেন, একই রকমভাবে আপনার ফ্যামিলির সাপোর্ট, প্রেমিক প্রেমিকার সাপোর্ট এটাও কিন্তু আপনারা আশা করতে পারেন। যে সমস্ত জাতক জাতিকা সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা 18 থেকে 24 সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে পাওয়ার জায়গা স্ট্রংলি দেখতে পাওয়া যায়। কারণ মঙ্গল হচ্ছে আপনার দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। দ্বাদশ ভাব থেকেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় সাকসেস এই বিষয়টাকে অনেকটা ক্যালকুলেট করতে পারি। আর পঞ্চম ভাব হচ্ছে আপনার মেন্টালিটি, মানসিক শক্তি। তাহলে মঙ্গল এখন
আপনার মনকে নিয়ন্ত্রণ করছে। বর্তমান সময়ে আপনি একটু ঝুঁকি নিতে পারেন এবং সেই ঝুঁকি নিলে আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, কারণ বাইরের মানুষের সাপোর্ট বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত মঙ্গলের পূর্ণ সহযোগিতা এই বিষয়টি পাওয়া যাচ্ছে। একই রকমভাবে বৃহস্পতির পূর্ণ সাপোর্ট সেটিও রয়েছে, কিন্তু 24 তারিখ থেকে 16 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত মঙ্গল সে কিন্তু বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অশ্লেষা নক্ষত্রেই সমস্ত কালটা থাকবে, অর্থাৎ 43 দিনের যে পিরিয়ড, এই 43 দিনই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে থাকছে গোচরে, কিন্তু মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। তারপর 24 তারিখ থেকে সে নক্ষত্র পরিবর্তন করে পুষ্য নক্ষত্রে আসবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে যখন আপনি পুষ্যকে ক্যালকুলেট করবেন, তখন নবতারা চক্রে বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে যাবে মঙ্গল। তাহলে কিন্তু 24 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর মঙ্গলের পূর্ণ সহযোগিতা সেটি কিন্তু আপনারা পাচ্ছেন না। পরবর্তী স্টেজে অর্থাৎ 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত মঙ্গলের সাপোর্ট এবং বৃহস্পতির সাপোর্ট, এই দুটি গ্রহেরই সাপোর্ট পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমি জোর দিয়ে বলতে পারি, পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমাটি, এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, এটার জন্য একেবারে বেস্ট টাইম। আমি যে তারিখগুলি বলছি, এই তারিখগুলি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, এবং যে ঘটনাগুলি উল্লেখ করছি সেগুলি কিন্তু আপনার জীবনে 60 to 70% ম্যাচ করার সম্ভাবনা অধিক। কারণ জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র গোচর থেকেই তো আর সম্পূর্ণ পরিণাম প্রত্যাশা করা যায় না। আপনার ব্যক্তিগত গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, এগুলিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাছাড়া গোচর বিচার করার ক্ষেত্রে ভিন্নাষ্টক বর্গ এটিকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিন্নাষ্টক বর্গ সেগুলি কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তাই 60 বা 70% যদি আপনার জীবনধারার সাথে ম্যাচ করে, সেটাই কিন্তু অনেক। এরপর আরও একটি নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রটি হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। খুব ভালোভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা বুঝবেন। প্রথমেই মঙ্গল সে কিন্তু আপনার প্রত্যরী নক্ষত্র প্রাপ্ত হচ্ছে নবতারা চক্রে, অর্থাৎ 5 নম্বর নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রে 5 নম্বর নক্ষত্রটিকে শুভ বলা হয়নি নবতারা চক্রে। তাহলে এখান থেকে আমরা শত্রুতার বিচার করি। খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন। মঙ্গল হচ্ছে আপনার জন্য দ্বাদশপতি এবং পঞ্চম পথিক। পঞ্চম মানে হচ্ছে আপনার সন্তান, পঞ্চম মানে হচ্ছে দাম্পত্য জীবনের সুখ, পঞ্চম মানে হচ্ছে প্রেমিক প্রেমিকা, তাদের কাছ থেকে একটা শত্রুতা আপনাদেরকে ফেস করতে হতে পারে। যেইমাত্র মঙ্গল 18 তারিখে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য এই মঙ্গল কিন্তু বিপজ্জনক, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিপজ্জনক এই কারণেই, কারণ আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু এই 43 দিনই বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি সে উচ্চ ক্ষেত্রস্থ হলেও নবতারা চক্রে বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। আর আরও একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য এই সময়কালটি কিন্তু বিশেষভাবে অশুভই হবে। অষ্টমভাবে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, কোনো শারীরিক পীড়া সেটা কিন্তু আপনাদের চলে আসতে পারে, এই কথাটা খেয়াল রাখতে হবে। ফ্যামিলির মানুষের সাপোর্ট সেটা থেকেও আপনারা বঞ্চিত হতে পারেন। তবে এই মঙ্গল সে কিন্তু 24 সেপ্টেম্বরের পর থেকে সাধক নক্ষত্র প্রাপ্ত হচ্ছে। তাহলে শুরুতে কিছুটা প্রবলেম হলেও 24 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত মঙ্গলের সাপোর্ট এটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা পাচ্ছে। তাহলে প্রথমেই যদি আপনার সন্তানের সাথে বা স্বামীর সাথে বা স্ত্রীর সাথে গোলযোগ হয়েও যায়, সেটা পরবর্তীতে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন। কিন্তু আবার শেষ পিরিয়ড অর্থাৎ 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমায় উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য মঙ্গল সেও বদ নক্ষত্রে থাকছে, আর অলরেডি বৃহস্পতি বদ নক্ষত্রে রয়েছে। তাহলে যতই নীচভঙ্গ রাজযোগ তৈরি হোক না কেন, উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য কিন্তু এই রাজযোগ খুব একটা
ফ্রুটফুল প্রমাণিত হবে না। এখন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বৃহস্পতি অত্যন্ত শুভভাবে বা বলবান হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে নেগেটিভ পরিণাম সেটা অনেকাংশে হ্রাস পাবে, কিছুটা পজিটিভ রেজাল্টও আপনি পেতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহই যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ঘরে মঙ্গল বৃহস্পতির এই সহাবস্থান উত্তরাষাঢ় নক্ষত্রের জন্য খুব একটা ফ্রুটফুল প্রমাণিত হবে না। এই ছিল সার্বিকভাবে এই ভিডিওটির আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।